পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ওয়াকফ আইন বাতিলকে কেন্দ্র করে বিক্ষোভের ফলে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়েছে। সারা ভারতে ওয়াকফের সম্পত্তি থাকলেও কেন পশ্চিমবঙ্গে এই আন্দোলনের এত প্রভাব দেখা যাচ্ছে? কি আছে এই ওয়াকফ বিলে? আগের ওয়াকফ আইনেই বা কি ছিল? চলুন জানবো আজকের ভিডিওতে। যদি আপনি হিন্দু হন তবে নিশ্চয়ই দেখেছেন যে কোনো দানশীল হিন্দু তার সম্পত্তি গোশালার নামে বা কখনো জমি শ্মশানের নামে দান করছেন। একইভাবে ইসলাম ধর্মেও বিভিন্ন প্রকার দানের উল্লেখ আছে। ইসলাম ধর্ম অনুযায়ী দানের একটি প্রকার হলো সাদকায়ে জারিয়া, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর নামে তার সম্পত্তি দান করে যান তাহলে মৃত্যুর পরেও তিনি পুণ্য লাভ করতে থাকেন। এই সাদকায়ে জারিয়ায় পরবর্তীতে ওয়াকফে পরিণত হয়। সুতরাং কোনো মুসলিম সমাজ সেবার উদ্দেশ্যে তার সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করেন তবে সেটিকে ওয়াকফ বলা হয়। তবে কোনো সম্পত্তি একবার ওয়াকফ হয়ে গেলে তা শুধুমাত্র সমাজ সেবার জন্যই ব্যবহার করা যেতে পারে, এটি আর বিক্রি বা কেনা যায় না। ওয়াকফ একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য করা হয়, যেমন মাদ্রাসা, অনাথ আশ্রম, মেয়েদের শিক্ষা, দরগা, কবরস্থান, মসজিদ, হাসপাতাল, গরিবদের জন্য খাবার ব্যবস্থা, হাজিদের হজে পাঠানো এবং দরিদ্র ফকিরদের খাবার ও পোশাকের জন্য। ওয়াকফ সম্পত্তি থেকে যে আয় হয় তার এই উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহৃত হয়। মনে করুন কোনো জেলায় এমন মৃতদেহ রয়েছে যেগুলোর দাবি কেউ করে না। যদি কোনো মুসলিম ব্যক্তি চান যে এই অজানা মৃতদেহগুলোর সম্মানজনকভাবে শেষকৃত্য হয় বা হওয়া উচিত, তাহলে তিনি তার 2 বিঘে জমি আল্লাহর নামে উৎসর্গ করতে পারেন। এই জমি থেকে যে আয় হবে তা এই অজানা মৃতদেহগুলোর শেষকৃত্য করার জন্য ব্যবহৃত হবে। এটিই হলো ওয়াকফের মূল ধারণা। ওয়াকফের উদ্দেশ্য পূরণ ও দৈনন্দিন কাজ পরিচালনার জন্য একজন ব্যক্তিকে নিয়োগ করা হয়, যাকে মুতাওয়াল্লি বলা হয়। যে ব্যক্তি ওয়াকফ সৃষ্টি করেন বা সম্পত্তি দান করেন তিনি সাধারণত মুতাওয়াল্লি নিয়োগ করেন। মুতাওয়াল্লিকে একটি নির্দিষ্ট বেতন দেওয়া হয়। কখনো কখনো মুতাওয়াল্লির পরিবর্তে এই কাজ পরিচালনার জন্য একটি কমিটি নিয়োগ করা হয়। প্রত্যেক রাজ্যে যত ওয়াকফ সম্পত্তি রয়েছে সেগুলোর তদারকির দায়িত্বে সংশ্লিষ্ট রাজ্য ওয়াকফ বোর্ডের ওপর ন্যস্ত থাকে। যদি কেউ ওয়াকফের জমি দখল করে নেয় বা ওয়াকফ বোর্ড অভিযোগ করে যে কোনো ব্যক্তি তাদের সম্পত্তি দখল করেছে, তাহলে এই মামলা ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে নিষ্পত্তি হয়। মনে রাখা প্রয়োজন, এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে: ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ ট্রাইব্যুনাল। বাজারে অনেক চলতি ভুল ধারণা ছড়ানো হয়েছে, যেমন যদি ওয়াকফ বোর্ড কোনো জমিকে ওয়াকফ সম্পত্তি বলে তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ওয়াকফের আওতাভুক্ত হয়ে যায়, বা ওয়াকফ বোর্ড যদি দাবি করে যে কোনো জমি তাদের, তাহলে এই বিষয়ে আদালতে যাওয়ার কোনো সুযোগ থাকে না, কিংবা ওয়াকফের সমস্ত মামলা ওয়াকফ বোর্ডই শোনে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত, যেখানে কোনো আপিল বা যুক্তির সুযোগ নেই। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলে। এই বিষয়ে জানতে হলে ওয়াকফের ইতিহাস সম্পর্কে জানা প্রয়োজন। ওয়াকফ ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ভারতে দ্বাদশ শতাব্দী থেকে ওয়াকফের ধারণা প্রচলিত ছিল। প্রথম দিকে ওয়াকফের সঠিক ব্যবস্থাপনা তদারকির দায়িত্বে কাজীদের উপর ন্যস্ত ছিল। কাজী অর্থাৎ মুসলিম সমাজের বিচারক। ভারতে ওয়াকফের প্রথম উল্লেখ পাওয়া যায় 1185 সালে, যখন ভারতের বড় অংশ মুসলিম শাসকের অধীনে আসে। তখন বিপুল পরিমাণ জমি ওয়াকফের কাজে দান করা হয়। তবে মুঘল সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশ শাসন শুরু হলে ব্রিটিশদের লক্ষ্য ছিল ওয়াকফ জমির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া এবং নতুনভাবে প্রশাসনিক কাঠামো তৈরি করা। তাই 1810 সালে তারা সিদ্ধান্ত নেয় যে নতুন নিয়ম ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করবে এবং কাজী প্রথার বিলুপ্ত করবে। ব্রিটিশ আমলে কাজীদের ভূমিকা ইংরেজ বিচারকদের হাতে চলে যায়, ফলে ওয়াকফ সম্পর্কিত আইনি ব্যাখ্যা ও পরিচালনার দায়িত্ব এমন বিচারকদের হাতে পড়ে যারা ইসলামী আইনের গভীর জ্ঞান রাখতেন না। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ওয়াকফের জমিগুলো দখল করে নেয় এবং তার আয় খ্রিস্ট ধর্ম প্রচার ও ইংরেজি শিক্ষার প্রসারে ব্যবহার করতে থাকে। এরপর আসে 1863 সাল, যখন ব্রিটিশ সরকার ওয়াকফ সম্পত্তির জন্য নিজেদের মনোনীত ম্যানেজার নিয়োগ করতে শুরু করে। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ওয়াকফের জমিগুলো দখল করে নেয় এবং তার আয়
খ্রিস্ট ধর্ম প্রচার ও ইংরেজি শিক্ষার প্রসারে ব্যবহার করতে থাকে। এরপর আসে 1863 সাল, যখন ব্রিটিশ সরকার ওয়াকফ সম্পত্তির জন্য নিজেদের মনোনীত ম্যানেজার নিয়োগ করতে শুরু করে। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ সরকার ওয়াকফের প্রায় সব সম্পত্তি দখল নেয়, যা মুসলিম সমাজ ব্যাপকভাবে বিরোধিতা করে। 1900 সালের মধ্যে ওয়াকফ ইস্যুটি ভারতীয় মুসলিম নেতাদের জন্য একটি প্রধান রাজনৈতিক ও সামাজিক বিষয় হয়ে ওঠে। ওয়াকফ সংস্কারের জন্য সারা দেশে আন্দোলন গড়ে ওঠে। এর ফলে ব্রিটিশ সরকার 1913 ও 1930 সালে মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট পাশ করে, যার মাধ্যমে ওয়াকফের আইনগত স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ ব্রিটিশ আইনের অধীনে ওয়াকফ বৈধ বলে গণ্য হয় এবং মুসলিমদের ওয়াকফ করার ধর্মীয় অধিকার স্বীকার করা হয়। কিন্তু 1947 সালে ভারত বিভক্ত হলে ওয়াকফের বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। মুসলমানদের একটি বড় অংশ পাকিস্তানে চলে যায়, অনেক গ্রাম সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে। ফলে ওয়াকফের জন্য দান করা অনেক সম্পত্তি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এর মধ্যে অনেক সম্পত্তি ভারত সরকার দখল করে তাদের দপ্তর ও প্রতিষ্ঠান গড়ে তোলে, আবার কিছু সম্পত্তি বেসরকারি লোকজন দখল করে নেয়। এর ফলে ওয়াকফ সম্পত্তির কার্যকর ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় এবং 1954 সালে ভারত সরকার ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার জন্য নতুন আইন প্রণয়ন করার সিদ্ধান্ত নেয়। 1954 সালে নেহেরু সরকার ইন্ডিয়ান ওয়াকফ অ্যাক্ট পাশ করে, যার মাধ্যমে প্রতিটি রাজ্যে একটি ওয়াকফ বোর্ড গঠনের বিধান রাখা হয়। এরপর 1959 সালে পাবলিক ওয়াকফ এক্সটেনশন অব লিমিটেশন অ্যাক্ট পাশ করা হয়। এই আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ডের তত্ত্বাবধানে থাকা বা তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়া ওয়াকফ সম্পত্তিগুলির পুনরুদ্ধারের ব্যবস্থা করা হয়। অর্থাৎ যদি কেউ ওয়াকফের জমি দখল করে নেয়, তবে ওয়াকফ বোর্ড বা ম্যানেজমেন্ট এটি পুনরুদ্ধারের জন্য আইনি দাবি করতে পারে। কিন্তু এত কিছুর পরেও ওয়াকফ সম্পত্তি সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হচ্ছিল না। ভূমিদস্যু, রাজনীতিবিদ ও মুতাওয়াল্লিরা ওয়াকফ সম্পত্তি দখল করেছিলেন। তাই দীর্ঘ আলোচনার পর 1995 সালে ওয়াকফ অ্যাক্ট প্রণীত হয়, যা ওয়াকফ সংক্রান্ত আইনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন। ওয়াকফ অ্যাক্ট 1995-এ বলা হয়, ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনার জন্য প্রতিটি রাজ্যে একটি করে ওয়াকফ বোর্ড থাকবে। প্রত্যেক রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান একজন মুসলিম হবেন। ওয়াকফ বোর্ডে 1 থেকে 2 জন সদস্য নির্বাচিত হবেন, যারা সংশ্লিষ্ট রাজ্যের মুসলিম সংসদ সদস্য, বিধায়ক, রাজ্য বার কাউন্সিলের মুসলিম সদস্য ও মুতাওয়াল্লিদের দ্বারা মনোনীত হবেন। ওয়াকফ বোর্ডের একজন সদস্যকে সরকার মনোনীত করবে, যার শহর পরিকল্পনা, ব্যবসা ব্যবস্থাপনা, সমাজসেবা, অর্থনীতি বা কৃষিক্ষেত্রে জ্ঞান থাকবে। শিয়া ও সুন্নি সম্প্রদায়ের ইসলামিক মতবাদ সম্পর্কে বিশেষজ্ঞদের মধ্যে একজন সদস্য মনোনীত করা হবে। একজন সরকারি কর্মকর্তাকে কমপক্ষে জয়েন্ট সেক্রেটারি মর্যাদার ওয়াকফ বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। কোনো মন্ত্রী ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারবেন না। এই বিধান নিশ্চিত করে যে ওয়াকফ বোর্ড শুধুমাত্র মুসলিমদের দ্বারা পরিচালিত হলেও এটি একটি সরকারি প্রতিষ্ঠান, যা সরাসরি রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকবে। ওয়াকফ অ্যাক্ট 1995 অনুযায়ী ওয়াকফ ট্রাইব্যুনাল গঠন করা হয়। যদি কোনো ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়, তাহলে এটি নিষ্পত্তির জন্য সাধারণ আদালতের পরিবর্তে ওয়াকফ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হবে। ট্রাইব্যুনাল মূলত বিশেষ আদালত, যা দ্রুত শুনানি করতে উচ্চ আদালত দ্বারা গঠিত, যেমন আর্ম ফোর্স ট্রাইব্যুনাল, ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল, রেলওয়ে ট্রাইব্যুনাল, ট্যাক্স প্রশাসন বা অন্যান্য বিশেষায়িত ক্ষেত্রের ট্রাইব্যুনাল। এক্ষেত্রে অনেকে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ ট্রাইব্যুনালকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওয়াকফ বোর্ড মুসলিম সমাজের প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত এবং ওয়াকফ ট্রাইব্যুনাল আদালতের উপর চাপ কমাতে দ্রুত বিচার কার্যের জন্য উচ্চ আদালত দ্বারা তৈরি বিশেষ আদালত। এর সাথে মুসলিম সমাজের কোনো যোগ নেই। ওয়াকফ ট্রাইব্যুনালে 3 জন সদস্য থাকেন। একজন রাজ্য সরকার সিভিল সার্ভিস থেকে হন, একজন জুডিশিয়াল সার্ভিস থেকে হন এবং একজন মুসলিম আইন স্পেশালিস্ট। ওয়াকফ ট্রাইব্যুনাল তৈরি করার মূল উদ্দেশ্য ছিল ওয়াকফ সংক্রান্ত বিরোধ দ্রুত সমাধান করা এবং উচ্চ আদালতের উপর অযথা মামলার চাপ না দেওয়া। অনেকেই বলে থাকেন যে কেউ ওয়াকফ সম্পত্তির উপর হাত রাখলে সেটি তার হয়ে যাবে, কিন্তু এর বাস্তবতা একদম ভিন্ন। আসলে ভারতের মুসলিম সমাজের বহু মানুষ গরিবদের কল্যাণ এবং সমাজের উন্নতির জন্য জমি দান করেছেন, কিন্তু আজকের দিনে সেই জমিগুলোর বড় অংশই
সরকার এবং ভূমিদস্যুদের দখলে চলে গেছে। যদি কেউ নিজের সম্পত্তি সমাজ বা ধর্মের স্বার্থে দান করতে চান, তবে এটি সহজ প্রক্রিয়া নয়। প্রথমে ওয়াকফ বোর্ড সংশ্লিষ্ট সম্পত্তির সমীক্ষা করবে, এরপর প্রশাসনের পক্ষ থেকে সমীক্ষা করা হবে। যদি এই সমীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে উক্ত সম্পত্তি দানকারী ব্যক্তিরই, তাহলে সেটি ওয়াকফ করা যেতে পারে। একবার ওয়াকফ হয়ে গেলে সেই সম্পত্তি আল্লাহর নামে নিবেদিত হয়ে যায়। যদি কেউ ওয়াকফ করা জমি দখল করে বা ওয়াকফ সম্পত্তিতে অবৈধভাবে বসবাস করে, তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের তৈরি ওয়াকফ বোর্ড কাজ করবে। সরকার কর্তৃক গঠিত ওয়াকফ বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার সেই ব্যক্তিকে নোটিশ পাঠাবে যিনি ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন। ওয়াকফ বোর্ড তদন্ত করবে যে উক্ত জমিটি আসলেই ওয়াকফ সম্পত্তি কিনা। এরপর সম্পত্তির নথিপত্র পরীক্ষা করা হবে। যদি ওয়াকফ বোর্ড নিশ্চিত হয় যে সম্পত্তিটি ওয়াকফের অন্তর্ভুক্ত, তাহলে ওয়াকফ ট্রাইব্যুনালে আবেদন করবেন। ওয়াকফ বোর্ড ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে যাতে দখলদারকে সরিয়ে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করা যায়। ট্রাইব্যুনাল যদি নিশ্চিত হয় সম্পত্তি ওয়াকফের, তাহলে তা ওয়াকফের দখলে চলে যায় এবং এই রায়ে যদি দখলকারী খুশি না হন, তাহলে তিনি 1 বছরের মধ্যে সিভিল কোর্টে পুনরায় রিভিউ পিটিশন দাখিল করতে পারেন। সাজার কমিটির 2006 সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভারতে প্রায় 4,90,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে, যা বছরে প্রায় 12,000 কোটি আয় করতে সক্ষম। তবে বাস্তবে সেই সময়ে এই সম্পত্তিগুলির থেকে বার্ষিক আয় ছিল মাত্র 163 কোটি টাকা। বর্তমানে ওয়াকফ সম্পত্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,72,000 এবং এই সম্পত্তিগুলির থেকে সম্ভাব্য বার্ষিক আয় প্রায় 20,000 কোটি হতে পারে বলে ধারণা করা হয়। কিন্তু বাস্তবে বর্তমান বার্ষিক আয় 200 কোটির কাছাকাছি, যা সম্ভাব্য আয়ের তুলনায় অনেকটাই কম। সাজার কমিটির রিপোর্টে এও বলা হয়েছে ওয়াকফ বোর্ডের প্রায় 30% জমি কেন্দ্র অথবা বিভিন্ন রাজ্য সরকার দখল করে রেখেছে। 30% জমিতে রয়েছে কবরস্থান, যেখানে কোনো হতে ইনকাম আসার কোনো সম্ভাবনা নেই। 15% জমিতে রয়েছে বিভিন্ন মাদ্রাসা, যেখানে বিনা পয়সায় বা খুব সামান্য পরিমাণ টাকার বিনিময়ে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়ে থাকে। এছাড়া 10% জমিতে রয়েছে বিভিন্ন মসজিদ অথবা মক্তব। অবশিষ্ট মাত্র 15% জমি, যেখান থেকে ওয়াকফ বোর্ড আয় করতে পারে। ওয়াকফ বোর্ড দেশের 3য় বৃহত্তম ল্যান্ড ব্যাংক। তাদের হাতে কম বেশি 90 লক্ষ একরের মতো জমি রয়েছে। বিষয়টি সত্য, কারণ ওয়াকফ বোর্ড দেশের একটি একক সংস্থা। সারা ভারতবর্ষের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদির একটি ট্রাস্টি, যেখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষ তাদের সম্পত্তি দান করে থাকে। হিন্দু মন্দিরের ক্ষেত্রে বিষয়টি একেবারেই ভিন্ন। সেখানে একটি মন্দিরের জন্য আলাদা আলাদা ট্রাস্টি বোর্ড রয়েছে। দেশের মাত্র গোটা 10 মন্দিরের সম্পত্তি গোটা ওয়াকফ বোর্ডের সম্পত্তিকেও ছাড়িয়ে যেতে পারে। দেশের সমস্ত মন্দিরের সম্পত্তির সম্মিলিত জমি একত্রিত করলে সেটা ওয়াকফ বোর্ডের জমি থেকে কয়েকশো গুণ বেশি হবে। এ বিষয়ে বলা অপেক্ষা রাখে না। যেমন বর্তমানে জেলবন্দি আসামি আসারাম বাপু ট্রাস্টের নামে বর্তমানে 10,000 একরেরও বেশি জমি রয়েছে। আর এক জেলবন্দি রাম রহিমের হাতে রয়েছে 7,500 একরের বেশি জমি। মাত্র 2টি ট্রাস্টের জমির বহর থেকে গোটা দেশের পরিস্থিতি অনুভব করে নেওয়া যেতে পারে। কর্ণাটক ওয়াকফ বোর্ড ভূমি কেলেঙ্কারি 2012, দিল্লি ওয়াকফ বোর্ডের দুর্নীতি 2022, উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ডের দুর্নীতি, এইরকম অজস্র ওয়াকফ বোর্ডের দুর্নীতি সামনে এসেছে। তবে এটি শুধুমাত্র মোদী সরকারের সময় নয়, বরং বহু বছর ধরে ওয়াকফ বোর্ডের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি মুসলিম সমাজের ভিতর থেকেই ওয়াকফ বোর্ডের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এসেছে বহুবার। নতুন ওয়াকফ বিলে বিভিন্ন নিয়মের ক্ষেত্রে বিতর্ক দেখা দিয়েছে, যার ক্ষেত্রে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেছে। নতুন ওয়াকফ আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের 2জন অহিন্দু সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে মুসলিমরা মনে করেন দেশে অন্যান্য ধর্মের ধর্মীয় সম্পত্তি বা দেবোত্তর সম্পত্তির দেখাশোনার ক্ষেত্রে শুধুমাত্র সেই ধর্মের মানুষজনই করে থাকেন। তাহলে মুসলিমদের ধর্মীয় সম্পত্তির দেখাশোনার ক্ষেত্রে কেন অমুসলিম সদস্য বাধ্যতামূলক করা হয়েছে? অনেক মুসলিম ব্যক্তি মুখের কথায় তার সম্পত্তি ওয়াকফ করে গেছেন। সেক্ষেত্রে জমির কাগজপত্রের ক্ষেত্রে জটিলতা রয়েছে।
কিন্তু নতুন ওয়াকফ আইনে বলা হয়েছে, যদি কোনো ওয়াকফ সম্পত্তির সঠিক কাগজপত্র না দেখাতে পারেন, তাহলে ডিএমএ মাধ্যমে সেই সম্পত্তি সরকার দখল নিতে পারে। ওয়াকফে সম্পত্তি দান করার ক্ষেত্রে কোনো মুসলিমকে মিনিমাম 5 বছর সঠিকভাবে ধর্ম পালন করতে হবে, কিন্তু অন্য ধর্মে দান করার ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই। তাহলে মুসলিমদের ক্ষেত্রে কেন এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে? আমাদের দেশে ওয়াকফ সম্পত্তি নিয়ে প্রচুর দুর্নীতি আছে, সন্দেহ নেই। তবে এর সমাধান এই নয় যে সরকার এর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। বাস্তবতা হলো, ওয়াকফ বোর্ডের মধ্যে যেমন দুর্নীতি আছে, তেমনি সরকারি বিভিন্ন দপ্তর এবং সরকারি জমিগুলোর ক্ষেত্রেও একই অবস্থা। সরকার নিজেই তার দপ্তরগুলোর দুর্নীতি বন্ধ করতে পারেনি, বরং লক্ষ লক্ষ বিঘা সরকারি জমি দখল হয়ে আছে এবং হাজার হাজার মামলা চলছে। তাহলে ওয়াকফের অনিয়মের সমাধান কি হবে? এর উত্তর সরকারের হাতে একটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তুলে দেওয়া নয়, কারণ সরকার এখানে নিরপেক্ষ পর্যবেক্ষক নয়, বরং এটি একটি পক্ষ। যেমন দিল্লির ওয়াকফ সম্পত্তিগুলোর বিষয়েও সরকার এবং ওয়াকফ বোর্ডের মধ্যে দীর্ঘ বিরোধ চলছে। অনেক সরকারি দপ্তর, ঐতিহাসিক স্থাপনা এবং পার্ক সরকার তার বলে দাবি করে, আবার ওয়াকফ বোর্ডও সেটাকে তাদের সম্পত্তি হিসেবে রাখে। দ্বিতীয়ত, মোদী সরকারের মুসলিমদের প্রতি দৃষ্টিভঙ্গি ভালো নয়, বিশেষত গত কয়েক বছরে। এখন সরকার বলছে তারা মুসলিমদের ভালোর জন্য কাজ করতে চায়, মুসলিমদের ভালোর জন্য ওয়াকফ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। কিন্তু কিভাবে তা হবে সেটাও সরকারই ঠিক করবে। এটি বাস্তবসম্মত নয়। যদি সত্যিই সংস্কার করতে হয়, তবে মুসলিমদের সাথে আলোচনা ও ঐক্যমতে পৌঁছানো উচিত। আরেকটি বড় প্রশ্ন, কেন শুধুমাত্র ওয়াকফের জন্য নতুন আইন আনা হচ্ছে? অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মঠ, মন্দির, শ্মশান বা চার্চের সম্পত্তির জন্য নতুন আইন আনা হচ্ছে না। এর প্রধান কারণ হলো ওয়াকফ মুসলিমদের সাথে সম্পর্কিত এবং বর্তমান সরকার বারবার মুসলিমদের নেতিবাচকভাবে তুলে ধরতে চায়। এই কারণে এমন একটি আইন যা ওয়াকফ বোর্ডের প্রকৃত সংস্কার করতে পারত, তা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। যখন জমিগুলো মুসলিম সম্প্রদায়ের দানকৃত, তখন সেগুলোর পরিচালনা ও তদারকির দায়িত্ব মুসলিম সমাজের হাতে থাকা উচিত, যেমন অন্যান্য ধর্মের ক্ষেত্রে হয়। সরকার ইচ্ছাকৃতভাবে এমন আইন এনেছে যাতে ওয়াকফে প্রকৃত স্বচ্ছতা আসে না, কিন্তু বিতর্ক নিশ্চিতভাবে তৈরি হয়। সরকারের উচিত মুসলিম সমাজের প্রতিনিধিদের কথা শোনার এবং ওয়াকফ সম্পত্তির জন্য সর্বোত্তম সমাধান খুঁজে বের করা। ওয়াকফ বিল নিয়ে সরকারের এই পদক্ষেপ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ।